গল্পের নাম শিশিরের বৃষ্টি। অনেক দিন আগে এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই মেয়ে ছিল। সে ছিল অনেক সুন্দরী, রূপে গুণে অনন্যা। রাজকুমারী ছিলেন বাবার আদরের কন্যা। কন্যার কোনো আবদার বাবা অপূর্ণ রাখতেন না। রাজার ছিল অসম্ভব সুন্দর রাজপ্রাসাদ, আলো ঝলমলে মণিমুক্তা খচিত বিশাল অট্টালিকা, যেখানে থাকত অনেক সেপাহী, সৈন্য, লাঠিয়াল বাহিনী, প্রহরী, মন্ত্রী এবং প্রজারা, যারা সবাই রাজমহলের দায়িত্বে দিনরাত সময় কাটাত। রাজ্যের চারিদিকে আনন্দ আর আনন্দ, সবাই অনেক সুখে শান্তিতে দিন কাটাত। রাজ্যের কারোর সুখ শান্তির কোনো অভাব ছিল না। রাজামশাই ছিলেন অনেক দয়ালু, প্রজাদের সুখের জন্য সর্বদা নিজেকে উজাড় করে দিতেন। রাজ্যের চারিদিকে মনোমুগ্ধকর ফুল লতাপাতা ঘিরে থাকত। রাজার একমাত্র কন্যা ধীরে ধীরে বড় হতে লাগল এবং তার রূপ এবং গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রাজকন্যা সারাদিন প্রাসাদে ঘুরে বেড়ায়, আনন্দ করে এবং বাবার কাছে যাই চায় বাবা ও মেয়েকে সেটাই দেবার চেষ্টা করে। রাজকুমারী একদিন সকালবেলা প্রাসাদের বাইরে বাগানে ঘুরতে যায় এবং সকালের স্নিগ্ধ কুয়াশা এবং শিশির পড়া ফুলগুলো দেখতে অপরূপ সুন্দর লাগে তার কাছে। তাছাড়া সূর্যের আলোতে শিশিরের ফোঁটাগুলো এক একটা মুক্ত ছড়ানো হীরার দানা হয়ে ফুলের পাপড়িতে পড়ে আছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে রাজকুমারী এলিন পুরো পাগলের মতো হয়ে যায় এবং সে ভাবতে থাকে, আমি কেন এতদিন প্রকৃতির এই সৌন্দর্য দেখতে পাইনি? সে ভাবতে থাকে, আমি আমার বাবাকে গিয়ে বলবো যেন আমাকে শিশিরের মুকুট বানিয়ে দেয়। রাজকুমারী সত্যি সত্যি তার বাবাকে এসে বলে, বাবা, আমাকে তুমি শিশিরের মুকুট বানিয়ে দেবে। বাবা বলে, হ্যাঁ মা, আমি তাই বানিয়ে দেব। কিন্তু বাবা মেয়েকে আশ্বাস দিলে কি হবে? শিশিরের মুকুট কিভাবে বানাবে এই চিন্তায় অস্থির হয়ে থাকে রাজামশাই। কখন যে চেয়ে বসে, বাবা আজকে আমার মুকুট দিতে হবে, এই চিন্তায় অস্থির থাকেন তিনি। মেয়ের এই সিদ্ধান্তের কথা শুনে রাজামশাই মন্ত্রী, সিপাহী, উজির, কোটাল সব শ্রেণীর মানুষকে প্রাসাদে ডেকে পাঠালেন এবং তাদের সাথে আলোচনায় বসলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার মেয়ের শিশিরের মুকুট বানিয়ে দিতে পারবে? কেউই হাত উঠালো না, সবাই নীরব থাকলো। তখন রাজামশাই বুঝতে পারলেন কেউই হয়তো এটা বানাতে পারবে না। তাহলে এখন কি হবে? সবাই পরামর্শ দিল, আপনি দেশে দেশে বিভিন্ন রাজদরবারে পত্র পাঠান, কে পারবে এই মুকুট বানাতে। তাকে রাজার অর্ধেক রাজত্ব এবং মণিমুক্তা দিয়ে খুশি করা হবে। সবাই এই প্রস্তাব রাখল এবং রাজামশাই খুশি হয়ে মেনে নিলেন এবং বললেন, তাই করা হবে। তোমরা সব রাজ্যে পত্র পাঠাতে শুরু করবে আগামীকাল থেকে। অতঃপর পরদিন সকল রাজ্যে রাজামশাই সেই পত্র পাঠিয়ে দিলেন। বহুদিন পার হয়ে গেল, তবুও কেউ এলো না, এমনকি কোনো চিঠির উত্তরও এলো না। এদিকে রাজকুমারীর বিয়ের বয়স হয়ে এলো। মহারাজা বিয়ের প্রসঙ্গ তুলতেই রাজকুমারী এলিন বলে উঠল, বাবা, যতদিন না আমি সেই শিশিরের মুকুট পাচ্ছি ততদিন আমি বিয়ে করব না। এই বলে রাজকুমারী প্রস্থান গ্রহণ করলেন। এদিকে মহারাজ চিন্তায় অস্থির হয়ে উঠলেন। তার আদরের একমাত্র কন্যা, মহারাজ চাইলেও কিছু বলতে পারেন না। আবার তার এত সুন্দর কন্যার বিয়ের বয়স পার হয়ে গেলেছে, আর বিয়ে হবে না। সারা জীবন তার কন্যা এই অপূর্ণ ইচ্ছা নিয়ে বেঁচে থাকবে। বাবা হয়ে তিনি চোখের সামনে এই দৃশ্য সহ্য করতে পারবেন না। অন্যদিকে পূর্ব দিকের রাজ্যের এক রাজকুমার শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তার বন্ধু কোটালপুত্রের সাথে। দুই বন্ধু মিলে দুর্গম পথ পাড়ি দিয়ে ভিন্ন এক রাজ্যে প্রবেশ করেন। নতুন রাজ্যের সৌন্দর্য দেখে
দুইজনই বিমোহিত হয়ে পড়লেন। চলতে চলতে হঠাৎ রাজকুমার খেয়াল করলেন তার বন্ধু তার সাথে নেই। তিনি বিচলিত হয়ে পড়লেন। শত চেষ্টা করেও যখন আর বন্ধুকে খুঁজে পেলেন না, তখন তিনি হাল ছেড়ে দিলেন। চলতে চলতে তিনি এক বিশাল আকার প্রাসাদের সামনে উপস্থিত হলেন। প্রাসাদের প্রবেশপথের সাথেই রয়েছে নানা জাতের ফুলে ভরা রঙিন রাজকীয় বাগান। রাজকুমার ফুলের ঘ্রাণে পাগল হয়ে বাগানের দিকে এগিয়ে যেতেই দেখেন স্বর্ণকেশী হরিণীর ন্যায় চোখের মায়াবী এক রূপসী রাজকন্যা বাগানে গান গাইছে। রাজকুমার কিছুক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে মুগ্ধ চোখে চেয়ে রইলেন। অতঃপর এগিয়ে গেলেন রাজকুমারীর কাছে। হঠাৎ অচেনা যুবককে এগিয়ে আসতে দেখে রাজকুমারী প্রশ্ন করলেন, কে আপনি? আগে তো কখনো এই রাজ্যে দেখিনি। আপনি আমায় চিনবেন না, এ রাজ্যে নতুন এসেছি। আপনার পরিচয় বলুন। হতেও তো পারে আপনি এই রাজ্যের শত্রু কিংবা কোনো গুপ্তচর। আমি কোনো শত্রু বা গুপ্তচর নই। আপনি আমায় একদম ভয় পাবেন না রাজকুমারী, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আপনাকে কিভাবে বিশ্বাস করব? আপনি তো মিথ্যেও বলতে পারেন। আমার পরিচয় আমি মানুষ রাজকুমারী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সে যাই হোক, আপনি এখন এখান থেকে চলে যান, অন্যথায় কেউ দেখলে আমার বদনাম হবে। আপনার প্রতি আমি মুগ্ধ রাজকন্যা, এই মুগ্ধতার রেশ হয়তো কখনোই কাটবে না। আপনার সাথে দেখা করতে আমি আবার আসব। এই বলে রাজকুমার চলে যায়। তবে রাজকন্যার মনে এক গভীর ছাপ ফেলে যায়। রাজকুমারী সারাক্ষণ সেই রাজকুমারকেই ভাবতে থাকেন, অপেক্ষা করতে থাকেন। এই বুঝি তাকে অবাক করে দিয়ে সেই রাজকুমার তার সামনে উপস্থিত হবেন। কিন্তু দিন যেতে লাগলো। রাজকন্যার সময় যেন সেই অচেনা যুবকেই আটকা পড়ে রইল। অন্যদিকে সেই রাজকুমার তার রাজ্যে ফিরে গিয়ে তার বন্ধু কোটালপুত্রকে দেখতে পেল। কোটালপুত্র তাকে বলল, বন্ধু, তোমার খোঁজ না পেয়ে আমি রাজ্যে ফিরে এসেছি। তুমি ঠিক আছো তো? রাজকুমার বললেন, আমি একদম ঠিক আছি। তবে আমি এক রাজকন্যার প্রেমে পড়েছি বন্ধু, কিন্তু তার রাজ্যের পথ আমি হারিয়ে ফেলেছি। তাকে কথা দিয়ে এসেছি যে তার সাথে আবার দেখা করব, কিন্তু কিভাবে? দুই বন্ধু একসাথে অনেক চিন্তা ভাবনা করতে লাগলো। এইদিকে রাজকুমারের প্রাসাদে বার্তাবাহক এক নতুন চিঠি নিয়ে এলেন এবং মহারাজের রাজসভায় সেই চিঠি পাঠ করে শোনালেন যে রূপনগরের রাজকন্যার জন্য যে ব্যক্তি শিশিরের মুকুট বানিয়ে দিতে পারবেন, রাজামশাই তাকে অর্ধেক রাজত্ব এবং দামি হীরা জহরত পুরস্কার দিবেন। অদ্ভুত এই আবদার শুনে রাজসভায় উপস্থিত সকলে হেসে উঠলেন। কিন্তু রাজকুমার তৎক্ষণাৎ বুঝতে পারলেন তিনি যাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেই রূপনগরের রাজকন্যাই এলিন। রাজকুমার মহারাজের সাথে বৈঠকে দেখা করলেন এবং পিতাকে বললেন, বাবা, আমি রূপনগরের রাজকন্যাকে বিয়ে করতে চাই। মহারাজ অত্যন্ত খুশি হয়ে বললেন, এ তো খুব খুশির খবর। তাহলে আমি রূপনগরের রাজার কাছে প্রস্তাব পাঠাই? না বাবা, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন। আমি রাজকন্যার মন জয় করে তাকে এই রাজ্যের যুবরানী করে আনতে চাই। তবে তাই হোক, আমার আশীর্বাদ তোমার সাথে রইল। রাজকুমার তার বাবা এবং বন্ধু কোটালপুত্রের থেকে বিদায় নিয়ে রূপনগরের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে রাজকন্যা সেই রাজকুমারের অপেক্ষায় দিন রাত পার করছেন। একদিন বাগানে মন খারাপ করে তিনি বসেছিলেন। হঠাৎ কেউ বলে উঠল, আমায় খুব মনে পড়ছিল বুঝি রাজকুমারী? রাজকুমারী বললেন, এ কি আপনি? হ্যাঁ, বলেছিলাম তো আপনাকে যে আবার আসবো। প্রতিশ্রুতি দিয়ে কেউ বুঝি এত অপেক্ষা করায়? বড় ভুল হয়ে গেছে রাজকন্যা। কি শাস্তি দেবেন বলুন? আপনার মতো সুন্দরী রাজকন্যার যে কোনো শাস্তি আমি মেনে নিতে রাজি। ভারী মজার মানুষ তো আপনি। রাজকুমার মুগ্ধ দৃষ্টিতে রাজকন্যার হাসি দেখলেন। রাজকুমার এবার প্রাসাদে গিয়ে রাজার সামনে সেই প্রস্তাব পেশ করলেন।
যে তিনি রাজকন্যার শিশিরের মুকুট বানিয়ে দিতে চান। রাজা মহা খুশি হয়ে বললেন, শর্তানুযায়ী আমার অর্ধেক রাজত্ব তোমার। রাজকুমার বললেন, মহারাজ, এই রাজত্ব, দামি হীরা জহরত কিছুই আমি চাই না, কেবল রাজকন্যাকে আমি বিয়ে করতে চাই। এ কথা শুনে রাজকন্যা বলে উঠলেন, আমার শিশিরের মুকুট যদি আপনি বানিয়ে দিতে পারেন তবেই আপনাকে বিয়ে করব। রাজকুমার বললেন, আপনার শর্তে আমি রাজি রাজকন্যা। আপনি বাগান থেকে আপনার পছন্দের রং ও ফুলের শিশির কণা তুলে নিয়ে আসুন, আমি তা দিয়ে মুকুট বানিয়ে দেব। রাজকন্যা বাগানে শিশির তুলতে গেল, কিন্তু শিশিরের দানা ছোঁয়া মাত্রই তা ফুল থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল এবং রাজকন্যার হাত ভিজে যেতে লাগল। তবুও কোনো শিশিরের দানা সংগ্রহ করতে পারলেন না। এমন সময় রাজকুমার উপস্থিত হয়ে বললেন, কি হলো রাজকন্যা, আমায় শিশির কণাগুলো দিন। রাজকন্যা বলল, আমি দুঃখিত রাজকুমার, আমি এমন অবাস্তব আবদার আর কখনোই করব না। আপনি সত্যি খুব নিষ্পাপ, সরল, মায়াবী রাজকন্যা, ভীষণ মিষ্টি। আর আপনি ভীষণ বুদ্ধিমান। এখন তবে আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আপনায় আমি বিয়ে করতে চাই। আপনাকে বড্ড ভালোবাসি রাজকন্যা। আমিও আপনাকে মনে প্রাণে অনুভব করেছি রাজকুমার, আপনার জন্য অপেক্ষার প্রহর গুনেছি। আমিও ভালোবেসে ফেলেছি আপনায়। রাজকুমারী খুশি হয়ে রাজকুমারের জন্য একটি টকটকে লাল গোলাপ ছিঁড়ল, যা শিশির দিয়ে আবৃত ছিল। রাজকুমারকে সেই ফুল দেওয়ার আগেই হঠাৎ করে চারিদিক অন্ধকার করে ঝড় শুরু হলো। এ অন্য কোনো ঝড় নয়, এটা ছিল শিশিরের ঝড়, এবং কেবল রাজকন্যাকে ঘিরেই এ ঝড় হচ্ছিল। রাজকুমার কিছু বুঝে ওঠার আগেই রাজকন্যা এলিনকে শিশিরের জালে ঘিরে ফেলল। রাজকুমার আঁতকে উঠলেন। এমন সময় এক জাদুকরী ডাইনি এসে বলল, 100 বছর ধরে এই লাল গোলাপ আমি যত্নে রেখেছি, আর আজ তুই তা ছিঁড়ে ফেললি। আজ থেকে আগামী 100 বছর তুই এভাবেই বরফের মূর্তি হয়ে থাকবি। তোকে আমি অভিশাপ দিলাম। বলেই ডাইনি উধাও হয়ে গেল। রাজকুমারী কাঁদতে কাঁদতে বলল, আমার ভুলে এমনটা হলো। রাজকুমার, তুমি চলে যাও, তোমার জীবনটা আমি নষ্ট করতে পারি না। না রাজকুমারী, আপনাকে আমি ভালোবেসেছি, তাই 100 বছর কেন, যদি 1000 বছরও অপেক্ষা করতে হয় তাও আমি করব। তবুও আপনাকে একা ছেড়ে যাব না। এমন সময় রাজা রানী উপস্থিত হন সেই বাগানে। আদরের রাজকন্যার এই অবস্থা দেখে তারা অবাক হয়ে গেলেন। দুজনেই কান্নায় ভেঙে পড়লেন। রাজকুমার তাদের আশ্বাস দিয়ে বললেন, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজকুমারীর পাশে আছি এবং আপনাকে কথা দিচ্ছি আমি তাকে অভিশাপ মুক্ত করবই। আপনি আমায় আশীর্বাদ করুন। মহারাজ এবং মহারানী দুজনেই রাজকুমারকে মন ভরে আশীর্বাদ করলেন। তারপর থেকে রাজকুমার রাজকন্যার সাথে সেই অন্ধকার বাগানেই দিন পার করতে লাগলেন। শুরু হলো তাদের ভালোবাসার কঠিন পরীক্ষা। সেই বাগানে সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেল। রাজকুমার দিনের বেলা বিভিন্ন মনীষীদের কাছে ঘুরে বেড়াতেন, তবে কেউই সঠিক উত্তর দিতে না পারায় ব্যর্থ হয়ে দিন শেষে সেই বাগানে ফিরে রাজকুমারীর সাথে সময় কাটাতেন। একদিন এক গাছের নিচে এক ঋষি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। রাজকুমার ঋষির কাছ থেকে অনুমতি চেয়ে তাকে সব ঘটনা খুলে বলল। তিনি রাজকুমারের সব কথা শুনে তাকে বললেন, শিশিরের জাল একমাত্র সূর্যের আলোর দ্বারাই বিনষ্ট করা সম্ভব। তাই তোমাকে যেভাবেই হোক সেই বাগানে সূর্যের আলো নিয়ে যেতে হবে। যদি তা পারো তবেই রাজকন্যা অভিশাপ মুক্ত হবে। রাজকুমার ভেবে পেল না কিভাবে সূর্যের রশ্মি সেই বাগানে নিয়ে পৌঁছাবে। হঠাৎ দেখতে পেলেন একটি ছোট বাটির মধ্যে পানি জমে আছে, আর সূর্যের তীব্র আলো সেই বাটিতে পড়েছে। রাজকুমারের মাথায় বুদ্ধি এলো। তিনি সেই বাটি হাতে তুলে নিলেন এবং বাগানের দিকে রওনা হলেন। রাজকুমারের সাথে সাথেই সেই সূর্যরশ্মি বাটিতে পড়ছিল। এভাবে তিনি সূর্যের আলো নিয়ে বাগানে প্রবেশ করলেন এবং রাজকুমারীর
শিশিরের জালের সামনে সে বাটি রেখে দিলেন। বাটিতে সূর্যের আলো এসে পড়ছিল, আর সেই আলোর তীব্র উত্তাপে ধীরে ধীরে শিশিরের জাল গলে গেল এবং মুহূর্তেই কুয়াশা কেটে গিয়ে সূর্যের আলোর ঝলকানি উকি দিল বাগানে। রাজকুমারী অবশেষে অভিশাপ মুক্ত হলো। তাদের ভালোবাসার জয় হলো। অবশেষে রাজা রানী মহা ধুমধামের সাথে তাদের অপরূপ সুন্দরী আদরের রাজকন্যা বিয়ে দিয়ে দিলেন সেই রাজকুমারের সাথে। রাজকুমার রাজকন্যাকে নিয়ে নিজের দেশে পাড়ি জমালেন এবং সুখে শান্তিতে তাদের ভালোবাসার দিনগুলো কাটতে লাগলো।